স্বাগত জানাচ্ছি 2026-এর ব্যাটল প্রথম ভাগ অর্থাৎ প্রথম দফার ভোট। আজকে সকাল থেকে ভোট চলছে বিভিন্ন জায়গায়। আমাদের প্রতিনিধিরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। একের পর এক তথ্য আমরা তুলে ধরছি আপনাদের কাছে। কোথাও গিয়ে বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে ভোটের উপর কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট চলছে, এমনটাই কিন্তু সকাল থেকে চিত্র। যেমনটা জানিয়েছিলাম, বেলা 11টা পর্যন্ত 41% ভোট কিন্তু পড়েছে নির্বাচন কমিশন সূত্রে, যে খবরটা এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছে। বেলা 1টায় আবারও আপডেট পাবো, সেই আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসছে যে ভোটের যে শতাংশ, সেই বিষয় নিয়ে যদি প্রশ্নে আসি, প্রথমত যে ভোটের শতাংশ বেলা 9টা পর্যন্ত যেমন জায়গায় ছিল 18%-এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু এক লাফে বেলা 11টার পরে গিয়ে পাওয়া যাচ্ছে 41%। তাহলে এক্ষেত্রে নির্বাচনের গতি প্রকৃতি কি বলছে? রাজনৈতিক সূত্র ধরে যদি প্রশ্নটা রাখি, তাহলে সেক্ষেত্রে সুবিধা কার, অসুবিধাই বা কার? এ বিষয়ে কথা বলবো আমরা, সার্বিকভাবে আলোচনায় আসবো। 2026-এর এই মুহূর্তে বিশেষ একটি প্যানেলের আমরা রয়েছি, যেখানে আমার সাথে রয়েছেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস এবং আমাদের এখানকার রিপোর্টার বিশ্বজিৎ হালদার। আমরা কিন্তু এই বিষয়ে কথা বলবো এবং এক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা আসবো, যেমনটা দাদার কাছে একটু আসবো। দাদা, 41% ভোট কিন্তু পড়েছে এবং সেই ভোটের ক্রমান্বয়ে কিন্তু আরো বেশি দিকে এগোচ্ছে। এক্ষেত্রে সুবিধা কি? রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে সুবিধা কতটা কোন দল টানতে পারে? হ্যাঁ দেখো অপরূপা, একটা ইন্টারেস্টিং ব্যাপার। আজকে যেমন আমাদের বাংলায় নির্বাচন চলছে, তেমনই কিন্তু নির্বাচন চলছে বিজেপি বিরোধী আরেক রাজ্য তামিলনাড়ুতে। সেখানেও কিন্তু বিধানসভা নির্বাচন চলছে। আর সেখানে এখনো পর্যন্ত মানে 11টা পর্যন্ত আমাদের এখানে 41.11% ভোট পড়েছে, কিন্তু সেখানে ভোটের হারটা কিন্তু এর থেকে অনেকটাই কম। অর্থাৎ তামিলনাড়ুকে হারিয়ে দিল বাংলা, মানে হারিয়ে দিল মানে হারালো আর কি এখনো পর্যন্ত যে জায়গাটায় আছে। অর্থাৎ আমরা এগিয়ে, বাংলা এগিয়ে রয়েছে এখন পর্যন্ত ভোট শতাংশে, ভোট পার্সেন্টেজে। সেখানে 36% মতো ভোট পড়েছে, এখানে 41.11% ভোট পড়েছে। তো এইবার তোমার ওই প্রশ্নটায় আসি যে এই যে ভোটের পার্সেন্টেজ এবারে এরকম হচ্ছে, এটা কিন্তু শুধু এসআইআর এর কারণেই যে ভোটের পার্সেন্টেজ, এটা কিন্তু বলা যায়। কারণ আমরা যদি দেখি অন্যান্য রাজ্য, অর্থাৎ বিজেপি বিরোধী হোক আর বিজেপি শাসিত রাজ্য হোক, যেখানে এসআইআর হয়েছে, সেখানে কিন্তু ভোটের হার এবারে কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে। কারণ দুটো অঙ্ক। একটা হচ্ছে যে ধরো কোনো জায়গাতে কোনো বিধানসভা কেন্দ্রে হয়তো 3 লক্ষ ভোটার, তো এই 3 লক্ষ ভোটার হয়তো 2021 সালের নির্বাচনে বা 2024-এর লোকসভা নির্বাচনে সেই বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছিলেন। এবার ভোটের পার্সেন্টেজ যদি আমি অ্যাভারেজ ধরি 80%, তাহলে কত হচ্ছে? 2,80,000 ভোট পড়েছিল। এইবারে আসছি যে এসআইআর এর কারণে এই ভোটটা যদি 10% হয়তো, সেখানে 3 লক্ষ মোট ভোটার ছিল, 10% ভোটার কেটে গেল। অর্থাৎ তারা ভোট দিতে পারছে না বা যাই হোক কোনো কারণে সেখানে বাদ গেছে। তাহলে 3% হলে 30,000, অর্থাৎ মোট ভোটার তাহলে কত? 2,70,000 ভোটার। এবার তুমি যদি এটাকে পার্সেন্টেজ করো, যে এখন গিয়ে যে সেই যদি 80%ই ভোট পড়ে, তাহলে সেটা কিন্তু আর 80% থাকছে না। ওই যে ভোটার সংখ্যাটা, ধরো 2,80,000 সেবারে ভোট দিয়েছিল, 80% যদি হয় 2,40,000, তাই তো? এবারে যদি ওই 2,40,000ই ভোট পড়ে, তুমি ভোট পার্সেন্টেজে গিয়ে দেখো 8 থেকে 10% ভোট কিন্তু পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা এটাই যে লোকের নাম বাদ গেছে। ভোটের যে লোকগুলো ভোট দিত, 2,40,000 আগের বারেও দিয়েছে, এবারেও দিচ্ছে, কিন্তু এবারে ভোটার সংখ্যা কত? 2,70,000। তাহলে পার্সেন্টেজ অটোমেটিক বেড়ে যাবে। তো এইটা যেমন একদিকে, তেমন আরেক দিকে হচ্ছে এই যে ভোটের হার, এর ফলে কি হতে পারে, এটা কিন্তু প্রত্যেকের একটা প্রশ্ন। আমরা সাধারণত জানি যে যদি বিভিন্ন নির্বাচনগুলো দেখি, তাহলে কিন্তু দেখা যায় যে অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর কাজ করে। দীর্ঘদিন কোনো শাসক দল যদি সেই রাজ্যের ক্ষমতায় থাকে, তাহলে যেটা হয় যে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে, সরকারের প্রতি মানুষের একটা ক্ষোভ তৈরি হয়। হ্যাঁ, এইটা একটা ফ্যাক্টর কিন্তু কাজ করে। কিন্তু আবার যদি বিহার নির্বাচনের দিকে দেখি, বিহারে তো ইন্ডিয়া গভর্নমেন্ট ছিল, বিহারে ভোট অফ পার্সেন্টেজ তো বেশি পড়েছিল, মহিলারা বেশি ভোট দিয়েছিল, তাহলে কিন্তু ব্যাপক হারে ব্যাপক
কি বলে ভোট মানে আসন নিয়ে কিন্তু সেখানে এনডিএ সরকারই প্রতিষ্ঠিত হলো। তো তাই বলছি যে আমি গতকালই আমাদের এই চ্যানেলে যখন এই অ্যানালিসিস হচ্ছিল, আলোচনা হচ্ছিল, একটা কথা বলেছিলাম যে বুক ঠুকে কেউ কিন্তু বলতে পারছে না যে আমরাই এই কেন্দ্রে জয় করব, কারণ ওই ভোটটা কোন দিকে যাবে। সব আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে এই যে এত ধরো এই যে যেটা বললাম, আমি একটা কেন্দ্রের উদাহরণ দিলাম যে এই যে 30,000 ভোট ছিল, এই 30,000 ভোট তাহলে কোথায় যেত? ওই যে ওই পার্সেন্টেজ অফ ভোট, সেটা কার ভোট? এই ভোটটা কার? প্রশ্ন কিন্তু এখানে। তো এখন দেখার যে এটা কি শাসক দলের পক্ষে যাবে না বিরোধীদের পক্ষে যাবে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। একেবারে আমরা শুনলাম বিপ্লব দাস ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ, তিনি যেমন এই বিষয় নিয়ে তার মতামত ব্যক্ত করলেন। আমরা আসবো, বিশিষ্ট সাংবাদিক রয়েছেন বিশ্বজিৎ হালদার, তার কাছেও, কিন্তু তার আগে এই বিষয়ে নিয়ে চলে যাব আমরা নিউজ রুমে। এই মুহূর্তে আমাদের কাছে একটি সবথেকে বড় ইম্পর্টেন্ট খবর এসে পৌঁছেছে নন্দীগ্রামে, অবশ্যই হাই ভোল্টেজ নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের সিআরপিএফ জওয়ানদের গাড়িতে বসে বিজেপি নেতা নির্দেশ দিচ্ছেন তৃণমূল কর্মীদের বিভিন্ন বুথ থেকে বের করে দেয়। এ বিষয়ে আমরা জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সাথে আমাদের সৌমি রয়েছে, আমাদের সহকর্মী। সৌমির কাছ থেকে এই বিষয়ে জানবো। সৌমি, কি আপডেট রয়েছে? একেবারে অপরূপা, দেখো প্রথম দফা নির্বাচনে কিন্তু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র কিন্তু একটা হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে কিন্তু যে অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে, সিআরপিএফ এর গাড়িতে ঘুরছেন বিজেপি নেতা এবং বিজেপি নেতার নির্দেশে বলা ভালো যে তৃণমূল কর্মীদের বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূল কর্মীরা। এবং সেই ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে আসতে কিন্তু বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে ভোটের আবহে একটা ঝড় উঠেছে। সিআরপিএফ এর গাড়িতে ঘুরছেন বিজেপি নেতা, বেছে বেছে তৃণমূল কর্মীদের বের করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন, এমনটাই অভিযোগ করছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের কালীচরণপুরে 237 নম্বর বুথের বিজেপি নেতা গৌর হরি দাস কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বসে ভোট করানোর নির্দেশ দিচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল। অনেক ধন্যবাদ সৌমি। আমরা জানলাম আপডেট। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে তৃণমূলের কর্মীদের বুথ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন বিজেপির নেতা গৌর হরি দাস, তাও কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বসে। সেই ছবি দেখবো। স্বাভাবিকভাবেই আমরা আলোচনা করছিলাম, কিন্তু না প্রশ্নটা রেখে পারছি না। একজন সিআরপিএফ এর গাড়িতে, যেখানে সিআরপিএফ জওয়ানদের গাড়ি, কেন্দ্রীয় বাহিনী, তারা একেবারে বলা যেতে পারে নিরপেক্ষভাবে এখানে ভোট করানোর জন্য নিরাপত্তা দিতে এসছেন, তাদের গাড়িতে কি করে একজন বিজেপি নেতা ঘুরে বেড়াতে পারে? এই প্রশ্ন তো থাকবেই। তৃণমূল কর্মীরা বারবার যে অভিযোগ করছিল, যে অভিযোগ বারবার তুলে ধরছিল, সেই অভিযোগে কি তাহলে সত্যি? আসবো, আমাদের কাছে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ হালদার, বিশ্বজিতের কাছে আসবো। বিশ্বজিৎ, এই যে বিষয়টা আমরা দেখলাম যে সিআরপিএফ জওয়ানের গাড়িতে একজন বিজেপি নেতা ঘুরে বেড়াচ্ছেন, তৃণমূল নেতাদের বারবার করে কিন্তু এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় বাহিনী, তাদের কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রের সার্বিক বিষয় নিয়ে কিন্তু একটা অভিযোগ থাকে। কোথাও কি সেই অভিযোগে কি সত্যি প্রমাণ হলো? দেখো, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে এসআইআর যে প্রক্রিয়াটা চলছে, এখানে নির্বাচন কমিশনকে কোথাও কাজে লাগাচ্ছে বিজেপি, পিছন থেকে কাজে লাগিয়ে এসআইআর করে বাংলায় ক্ষমতাতে চাইছে। ইডি, সিবিআই যে কেন্দ্রীয় বাহিনীগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা কাজে লাগাচ্ছে, এই অভিযোগটা করে। এবং আজকের ভোটের দিনে এই যে ছবি ধরা পড়লো, এটাও কিন্তু আরেকবার তৃণমূল কংগ্রেসের যে অভিযোগটা সেটা প্রতিষ্ঠা পেল। তবে এইবারে এই ধরনের যে ঘটনাগুলো ঘটবে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য বাড়তি একটা অস্ত্র বিজেপির কাছে। এবার বিজেপি যদি এটা মোকাবিলা করতে চায়, তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার যে মানে পরিচয়, সেটা কিন্তু বিজেপিকে দিতে হবে। এবং বিজেপির যে নেতারা, তারা কিন্তু প্রথম থেকে বলে আসছে যে তৃণমূল কংগ্রেসের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, এতে কোনো ধরনের
বিজেপির কোনো অঙ্গীকার বা বিজেপির কোনো দায় নেই, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এরকম হচ্ছে যেখানে শুধুমাত্র ভোটের দিনে নয়, আগে আমরা দেখেছি অনেক সময় যে কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি সেখানে কিন্তু বিজেপির পতাকা এবং ফর্ম 6 উদ্ধার হচ্ছে। এই অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস বারবার সামনে ছিল। আজকের এই ঘটনা আরেকবার প্রমাণ করলো বিজেপির কাছে কিন্তু এই নিরপেক্ষতা কিন্তু প্রমাণ রাখা মানে সম্পূর্ণ দায়ভার বিজেপি। একেবারে এখানে কিন্তু স্বাভাবিকভাবে এই বিষয় কিন্তু উঠছে যে এর দায়ভার কিন্তু বিজেপিকে কোথাও গিয়ে নিতে হবে, কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ বারবার উঠে আসে সেই অভিযোগই যেন কোথাও গিয়ে মান্যতা পেয়েছে, এবং এটাকে যে হাতিয়ার করতে বিন্দু মাত্র কসুর করবে না শাসক দল তেমনটাও কিন্তু বোঝা যাচ্ছে। দাদার কাছে আসবো এবং দাদাকেও এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করব যে দাদা, যে ছবি আমরা দেখলাম যে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন একজন বিজেপি নেতা, এর কতটা এইটা কোথাও গিয়ে কি অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিতে পারে বিজেপিকে? দেখো, বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেবে কিনা জানি না, কিন্তু ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে, দেখো, অভিযোগ করতেই পারে, অভিযোগ তো করবেই, সেটা স্বাভাবিক। যে কোনো কি বলে, শাসক পক্ষ বিরোধী পক্ষের বিরুদ্ধে অভিযোগ করবে, বিরোধী পক্ষ শাসক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করবে, কিন্তু অভিযোগটা কতটা সত্যতা রয়েছে ছবিতে আমরা দেখলাম ঠিকই, কিন্তু আমরা তো ওইটুকুনি দেখেছি। কিন্তু ওইখানে যে আদৌ সে কেন তাকে সিআরপিএফ এর গাড়িতে রাখা হয়েছে, আদৌ কি তিনি সিআরপিএফ তাকে ওই গাড়িতে আটকে রেখেছে, সেটা কি আমরা যেভাবে দেখলাম ছবিটা আমি জানি না। হ্যাঁ, এবং তার যে কথা, তার আইডেন্টি কার্ড চাওয়া হচ্ছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, এইটুকুনি ছবি আমরা দেখে কিন্তু এটা নিয়ে মন্তব্য করা কতটা ঠিক আমি বলতে পারবো না। তবে যাই হোক, নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত নিশ্চয়ই অভিযোগ যাবে। এখনো পর্যন্ত প্রায় 350-র ওপরে কিন্তু নির্বাচন কমিশনের কাছে এরকম অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগগুলো তারা দ্রুত খতিয়ে দেখে সংশ্লিষ্ট যেখানে যারা অবজারভার বা যা আছে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। যেমন আমি বলছি যে এই মুহূর্তে কিন্তু যদি দেখো যে এই মানে প্রথম পর্বের যে ভোট, প্রথম দফার যে ভোট, এই প্রথম দফার ভোটে 152টি আসনের মধ্যে আমরা যদি 16টি জেলায় ভোট চলছে, সব থেকে বেশি উত্তেজনা, সব থেকে বেশি খবর কিন্তু একটা জেলাতে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদে আবার একটা জেলার বা ওই জেলার একটা দুটো কেন্দ্র, নওদা আর হচ্ছে ওই যেখানে আর কি আমাদের হুমায়ুন কবির আর কি যে কেন্দ্রটায় রয়েছেন আর কি, ঠিক আছে, সে এইখানেই কিন্তু বেশি বিক্ষোভ বা উত্তেজনা কিন্তু এখানেই দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে বাদবাকি যে সমস্ত জায়গায় বা যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, এই বিষয়ে কিন্তু এটা বলা যায়। এই যে নওদা শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের যে গাড়ি মানে ছিলেন, তার গাড়ির উপর হামলা চালানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ, এবং তার কনভয়ের যে একটি গাড়ি, সেই একটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে, এবং পোলিং এজেন্টের গাড়িতেও ইট ছোড়ার অভিযোগ উঠেছে। তো এইটা জানা গেছে। এবং আমরা জানি যে কিছুক্ষণ আগে, ঘন্টা খানেক আগেও নওদার একটি জায়গাতে হুমায়ুন কবির সেখানে রাস্তায় বসে গেছিলেন। তো এই জায়গা থেকে কিন্তু আজকে খবরের শিরোনামে, যেমন প্রথম দিকে কাল রাত থেকে ছিল ডোমকল মুর্শিদাবাদের, তেমন আজকে কিন্তু নওদাটা কিন্তু খবরের শিরোনামে রয়েছে। একেবারে এক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন জায়গায় সকালবেলা থেকে যতটা শান্তিপূর্ণ বাতাবরণে নির্বাচন চলছিল, বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু ভোটের শতাংশ যেমন বাড়ছে, তেমনি একটা দুটো করে বিক্ষিপ্ত অশান্তির বদলে কিন্তু বেশ কিছু অশান্তির খবর আসতে শুরু করেছে। এই মুহূর্তে আরও একটি খবর এসে পৌঁছেছে, যে বিষয়টা জানাতে চাইব। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্ট 2021 সালে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল ও লাভপুরের প্রার্থীর ছেলে দেবরূপ ওঝাকে মারধরের অভিযোগ উঠেছে। এটা কিন্তু বোলপুরের ঘটনা। বোলপুরে এবার রীতিমতো মারধরের অভিযোগ উঠছে, একেবারে রীতিমতো অশান্তি। আমরা সেই ছবি একটু দেখানোর চেষ্টা করব, যেখানে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা লাভপুরে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্ট তথা 2021 সালের লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল ও লাভপুরের প্রার্থীর ছেলে দেবরূপ ওঝাকে মারধরের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ কিন্তু উঠছে তৃণমূলের বিরুদ্ধে।
আমরা ফিরবো নিউজ রুমের দিকে। আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী সৌমি, এই বিষয়ে আপডেট জানবো সৌমির কাছ থেকে বিস্তারিত। সৌমি, কি খবর রয়েছে বিজেপির তরফ থেকে বোলপুরে? সেখানে অভিযোগ করা হচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে, ঠিক কি ঘটেছে? একেবারে দেখো অপরূপা, সকাল থেকে নির্বাচন চলছে এবং বলা যেতে পারে যে সকাল থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা না উঠে এলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছিল, কিন্তু এখন যদি ঘড়ির কাঁটা দেখি ইতিমধ্যে 12টা 54। এই মুহূর্তে কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে বোলপুর থেকে, বোলপুরে বিজেপির প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে একেবারে তৃণমূলের বিরুদ্ধে। যে খবর পাওয়া যাচ্ছে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্ট, এবং বলা ভালো যে 2021 সালে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল ও লাভপুরের প্রার্থীর ছেলে দেবরূপ ওঝাকে মারধরের অভিযোগ উঠল এবার তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে সাঁইথিয়া থানার ভ্রমরকল গ্রামে। বিশ্বজিতের দাবি রয়েছে আজ তিনি বুথ পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি ফেরার সময় তৃণমূলের লোকজন তাদের উপর চড়া হয় এবং তারপরে কিন্তু লাঠি, ইট বৃষ্টি, রডের বাড়ি মেরে তাকে মারধর করা হয়। ইতিমধ্যে এই মুহূর্তে যেমনটা খবর পাওয়া যাচ্ছে বিশ্বজিৎ শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে, এবং বাকিদের তৃণমূল নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সৌমি আমাদের সাথে তথ্য ভাগ করে নেওয়ার জন্য। দর্শকদের কাছে ফিরবো। আরেকটা বড় খবর আছে, এই যেহেতু বোলপুরের খবর বললো তো বীরভূমের খবর, বীরভূমে আরেকটা খবর যে এসআইআর সংক্রান্ত যেটা খবর, যেটা সংবাদের শিরোনামে কিছুদিন আগে এসেছিল যে চিত্রকর নন্দলাল বসুর যে নাতি সস্ত্রী, তাদের কিন্তু নাম ছিল না। সুপ্রিম কোর্টে তারা গেছিল এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করেছিল এবং তাদেরকে কিন্তু বলে দিয়েছিল যে ভোটাধিকার তাদের দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনালের রায় এবং এই যে সুপ্রিম কোর্টের যে হস্তক্ষেপের পরে ট্রাইব্যুনালের রায়, তারপরেও কিন্তু তারা ভোট দিতে পারলেন না। বৃহস্পতিবার এই নন্দলাল বসুর নাতি এবং তার স্ত্রী এই দুজন ভোট দিতে গিয়েছিলেন। তারা দুজনে বৃদ্ধ দম্পতি, সুপ্রবুদ্ধ সেন এবং তার স্ত্রী দীপা সেন ওই বুথে ভোট দিতে গেছিলেন এবং তখন ওই বুথের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন তিনি বলেছেন যে ভোটার তালিকায় দুজনেরই নাম নেই। তাই বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের যে অংশটি আর কি নির্দেশ যেটা ছিল সেটা দেখালে তাদের সেই অংশটা দিতে বলা হয় এবং তারা সেটা দিলে কিন্তু তারা ভোট দিতে পারেননি। তাদেরকে বলা হয়েছে সিউড়ির জেলা শাসকের দফতর থেকে লিখিত অনুমতি আনতে হবে। এটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা যে সংবাদ মাধ্যমে এসেছিল নন্দলাল বসুর নাতি এবং তার স্ত্রী সস্ত্রীক তারা ভোট দিতে তাদের নাম ছিল না এবং তাদের ট্রাইব্যুনালে যাওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা আজকে ভোট দিতে পারলো না। এটা কিন্তু মানে সত্যি মানে এই যে ভোট মৌলিক অধিকার যেটা আমাদের বলা হচ্ছে, সেই মৌলিক অধিকারে কিন্তু একটা প্রশ্ন তুলে দিল। একেবারে আমরা এই বিষয়ে আলোচনায় থাকবো। বোলপুরের যে ঘটনা তার নিয়ে বিস্তারিতভাবে আমরা জানবো, আমাদের প্রতিনিধির সাথেও আমরা যোগাযোগ করব, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন, ফিরছি খুব শীঘ্রই।